শুনছেন খগম। প্রথম পর্বে আমরা শুনেছি চৌকিদার লক্ষ্মণ আমাদের জানায় এখানে বিখ্যাত ইমলি বাবা আছে, যার পোষা কেউটে সাপ তার ইশারায় দুধ খায়। ধূর্যটিবাবু বিশ্বাস না করলেও আমাদের হাতে সময় ছিল বলে তার সাক্ষাৎ করতে গিয়েছিলাম। বিকেলের পড়ন্ত আলোয় তেঁতুল গাছের তলায় বসে ইমলি বাবার দর্শন পেলাম। দেখে আর পাঁচটা সাধু বাবার মতন হলেও তার দিক থেকে চোখ ফেরানো গেল না। অদ্ভুত অলৌকিক শক্তিতে ইমলি বাবা অন্যের মনের কথা জানতে পারে। কি কারণে আমরা এসেছি সেটা জানায় আমাদের বলল, আমরা বালকিষান অর্থাৎ কেউটে সাপের দুধ খাওয়া দেখতে পারবো না। ধূর্যটিবাবুর বিশ্বাস না হওয়ায় ড্রাইভার দীনদয়ালকে বলল, সাপ না হয় নাই দেখতে পেলাম, গর্তটা তো দেখা যাবে। ধূর্যটিবাবু শুধু গর্ত দেখে সন্তুষ্ট না হয়ে গর্তের মধ্যে একের পর এক ঢিল মারতে শুরু করলো। এরপর এই বাড়াবাড়িটা আমার ভালো লাগলো না। বললাম, কি হলো মশাই, আপনার দেখি রোগ চেপে গেছে। আপনি তো বিশ্বাসই করছিলেন না যে সাপ আছে। ভদ্রলোক এবার একটা বেশ বড় ঢেলা হাতে তুলে নিয়ে বললেন, এখনো করছি না। এই ঢেলাতেও যদি ফল না হয় তাহলে বুঝবো বাবাজি সম্বন্ধে এক স্রেফ গাঁজাখড়ি গল্প প্রচার করা হয়েছে। লোকের ভুল বিশ্বাস যত ভাঙা যায় ততই মঙ্গল। ঢেলাটা একটা ভারী শব্দ করে ঝোপের উপরে পড়ে কাটা সমেত পাতাগুলো তছনছ করে দিল। ধূর্যটিবাবু টসটা ধরে আছেন গর্তের উপর। কয়েক মুহূর্ত সব চুপ। কেবল বনের মধ্যে কোথাও যেন একটা ঝিঝি সবেমাত্র ডাক আরম্ভ করেছে। এবার তার সঙ্গে আর একটা শব্দ যোগ হলো, শুকনো সুরহীন শীষের মতন শব্দ। তারপর পাতার খসখসানি, আর তারপর টর্চের আলোয় দেখা গেল একটা কালো মসৃণ জিনিসের খানিকটা। সেটা নড়ছে, সেটা জ্যান্ত, আর ক্রমেই সেটা গর্তের বাইরে বেরিয়ে আসছে। এবার ঝোপের পাতা নড়ে উঠল, আর তার পর মুহূর্তেই তার ফাঁক দিয়ে বেরিয়ে এলো একটা সাপের মাথা। টর্চের আলোয় দেখলাম কেউটের সেই জলজল চোখ, আর তার দুভাগে চেরা জিভ, যেটা বারবার মুখ থেকে বেরিয়ে এসে লিক লিক করে আবার সুরুত করে ভেতরে ঢুকে যাচ্ছে। দীনদয়াল কিছুক্ষণ থেকে জিপে ফিরে যাবার জন্য তাগিদা করছিল। এবার ধরা গলায় অনুনয়ের সুরে বলল, छोड़ दीजिए बाबू, अब तो देख लिया, अब वापस चलिए। টর্চের আলোর জন্যই বোধ হয় বালকিষান এখনো মাথাটা বের করে আমাদের দিকে চেয়ে আছে, আর মাঝে মাঝে জিভ বার করছে। আমি সাপ দেখেছি অনেক, কিন্তু এত কাছ থেকে এভাবে কালকেউটে কখনো দেখিনি। আর কেউটকে আক্রমণের চেষ্টা না করে চুপচাপ চেয়ে রয়েছে এরকমও কখনো দেখিনি। হঠাৎ টর্চের আলোটা কেঁপে উঠে সাপের উপর থেকে সরে গেল। তারপর যে কাণ্ডটা ঘটল সেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। ধূর্যটিবাবু হঠাৎ একটি পাথরের টুকরো তুলে নিয়ে চোখের নিমেষে সেটা বালকিষানের মাথার দিকে তাক করে ছুঁড়ে মারলেন। আর তারপরেই পরপর আরো দুটো। একটা বিশ্রী আশঙ্কায় দিশেহারা হয়ে আমি বলে উঠলাম, আপনি এটা কি করলেন ধূর্যটিবাবু? ভদ্রলোক আমার পাশে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে চাপা গলায় বেশ উল্লাসের সঙ্গেই বলে উঠলেন, ওয়ান কেউটে লেস।
দীনদয়াল হা করে সেই বিস্ফীরিত চোখে ঝোপটার দিকে চেয়ে আছে। ধূর্যটি বাবুর হাত থেকে টর্চটা নিয়ে আমি এবার গর্তের উপর আলো ফেললাম। বালকিষানের অসার দেহের খানিকটা অংশ দেখা যাচ্ছে। ঝোপের পাতা লেগে রয়েছে সাপের মাথা থেকে ছিটকিয়ে বেরোনো খানিকটা রক্ত। এর মধ্যে কখন যে ইমলি বাবা আর তার চেলা এসে আমাদের পেছনে দাঁড়িয়েছে তা বুঝতে পারিনি। ধূর্যটি বাবুই প্রথমে পেছনে ফিরলেন। তারপর আমিও ঘুরে দেখি বাবা হাতে একটা যষ্টি নিয়ে আমাদের থেকে হাত দশেক দূরে একটা বেটে খেজুর গাছের পাশে দাঁড়িয়ে ধূর্যটি বাবুর দিকে এক দৃষ্টে চেয়ে আছেন। বাবা যে এত লম্বা সেটা বসা অবস্থায় বুঝতে পারিনি, আর তার চোখের চাহনির বর্ণনা দেওয়ার ক্ষমতা আমার নেই। শুধু এইটুকু বলতে পারি যে বিস্ময়, ক্রোধ আর বিদ্বেষ মিশানো এমন চাহনি আমি কারো চোখে দেখিনি। বাবার ডান হাতটা এবার সামনের দিকে উঠে এলো। এখন সেটা নির্দেশ করছে ধূর্যটি বাবুর দিকে। এই প্রথম দেখলাম বাবার আঙুলের এক একটা নখ প্রায় 2 ইঞ্চি লম্বা। কার কথা মনে পড়ছে বাবাকে দেখে? ছেলেবেলায় দেখা বিজন স্ট্রিটে আমার মামার বাড়ির দেয়ালে টানানো রবি বর্মার আঁকা একটি ছবি। দুর্বাসা মুনির অভিশাপ দিচ্ছেন শকুন্তলাকে, ঠিক এইভাবে হাত তোলা, চোখে ঠিক এই চাউনি। কিন্তু অভিশাপের কথা কিছু বলল না ইমলি বাবা। তার গম্ভীর চাপা গলায় হিন্দিতে তিনি যা বললেন তার মানে হলো, একটা বালকিষণ গেছে তাতে কি, আর একটা আসবে। বালকিষণের মৃত্যু নেই, বালকিষণ অমর। ধূর্যটি বাবু তার ধুলোমাখা হাত রুমালে মুছে আমার দিকে ফিরে বললেন, চলুন। বাবার চালা এসে গর্তের মুখ থেকে কেউটের মৃতদেহটা বার করে নিল, বোধহয় তার সৎকারের ব্যবস্থা করবার জন্য। সাপের দৈর্ঘ্য দেখে আমার মুখ থেকে আপনা থেকেই একটা বিস্ময়সূচক শব্দ বেরিয়ে পড়ল। কেউটো যে এত লম্বা হতে পারে তা আমার ধারণাই ছিল না। ইমলি বাবা ধীরে ধীরে তার কুটিরের দিকে চলে গেলেন। আমরা 3 জন গিয়ে জিপে উঠলাম। রেস্ট হাউসে ফেরবার পথে ধূর্যটি বাবুকে গুম হয়ে বসে থাকতে দেখে তাকে একটা কথা না বলে পারলাম না। বললাম, সাপটা যখন লোকটার পোষা আর আপনাকে কোনো অনিষ্ট করছিল না, তখন ওটাকে মারতে গেলেন কেন? ভেবেছিলাম ভদ্রলোক বুঝি সাপ আর সাধুদের আরও কিছু কড়া কথা শুনিয়ে নিজের কুকীর্তির সমর্থন করার চেষ্টা করবেন, কিন্তু তিনি সেসব কিছুই না করে উল্টে আমাকে একটা সম্পূর্ণ অবাস্তব প্রশ্ন করে বসলেন। খগম কে বলুন তো মশাই? খগম? খগম নামটা আবছা আবছা চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু কোথায় শুনেছি বা কোথায় পড়েছি মনে পড়ল না। ধূর্যটি বাবু আরো বার 2-1 আপন মনে খগম খগম করে শেষটায় চুপ করে গেলেন। রেস্ট হাউসে যখন পৌঁছালাম তখন 6:30 বাজে। ইমলি বাবার চেহারাটা মাঝে মাঝে মনে পড়ছে। দুর্বাসার মতন চোখ পাকিয়ে হাত তুলে রয়েছে ধূর্যটি বাবুর দিকে। ভদ্রলোকের কেন যে এমন মতিভ্রম হলো কে জানে।
তবে মন বলছে ঘটনার শেষ দেখে এসেছি আমরা, কাজেই ও নিয়ে আর ভেবে লাভ নেই। বাবা নিজেই বলছেন বালকৃষ্ণের মৃত্যু নেই, ভরতপুরের জঙ্গলে কি আর কেউটে নেই? কালকের মধ্যে নিশ্চয়ই বাবার চেলা চামুন্ডারা আর একটা কেউটে ধরে এনে বাবাকে উপহার দেবে। ডিনারে লক্ষ্মণ মুরগির কারি রেঁধেছিল, আর তার সঙ্গে ঘিয়ে ভাজা হাতের রুটি আর উৎকার ডাল। সারাদিনের ঘোরাফেরার পর খিদেটা দিব্যি হয়। কলকাতায় রাতে যা খাই তার ডবল খেয়ে ফেলি অক্লেশে। ধূর্জটিবাবু ছোটোখাটো মানুষ হলে কি হবে, তিনিও বেশ ভালোই খেতে পারেন। কিন্তু আজ যেন মনে হলো ভদ্রলোকের খিদে নেই। শরীর খারাপ লাগছে কিনা জিজ্ঞাসা করাতে কিছু বললেন না। আমি বললাম, আপনি কি বালকৃষ্ণের কথা ভেবে আক্ষেপ করছেন? ধূর্জটিবাবু আমার কথায় মুখ খুললেন বটে, কিন্তু যা বললেন সেটা আমার প্রশ্নের উত্তর বলা চলে না। ট্রোম্যাক্সের দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে গলাটা ভীষণ সরু আর মোলায়েম করে বললেন, সাপটা ফিসফিস করছিল, ফিস ফিস। আমি হেসে বললাম, ফিস ফিস না, ফোস ফোস। ধূর্জটিবাবু আলোর দিক থেকে চোখ না সরিয়ে মাথা নেড়ে বললেন, না, ফিস ফিস। সাপের ভাষায় সাপের শিস, ফিস ফিস, ফিস ফিস। কথাটা বলে ভদ্রলোক নিজের জিভের ফাঁক দিয়ে সাপের শীষের মতন শব্দ করলেন কয়েকবার। তারপর আবার ছড়া কাটার ভঙ্গিতে মাথা নেড়ে বললেন, সাপের ভাষায় সাপের শিস, ফিস ফিস, ফিস ফিস। বালকৃষ্ণের বিষম বিষ, ফিস ফিস, ফিস ফিস। এটা কি ছাগলের দুধ? শেষ কথাটা অবশ্য ছড়ার অংশ নয়, সেটা হলো সামনে প্লেটে রাখা পুডিংকে উদ্দেশ্য করে। লক্ষ্মণ শুধু দুধটা বুঝে, ছাগল টাগল না বুঝে বলল, हाँ बाबू, दूध भी है और अंडे भी है। দুধ আর ডিম দিয়ে যে পুডিং হয় সে কে না জানে। ধূর্জটিবাবু লোকটা স্বভাবতই একটু খামখেয়ালি ও ছিটগ্রস্ত, কিন্তু ওর আজকের হাবভাবটা একটু বাড়াবাড়ি বলে মনে হচ্ছিল। তিনি নিজেই হয়তো সেটা বুঝতে পেরে যেন জোর করেই নিজেকে সামলে নিয়ে বললেন, বড্ড বেশি রোদে ঘোরা হয়েছে কি না, তাই বোধহয় মাথাটা, কাল থেকে একটু সাবধান হতে হবে। আজ শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে, তাই খাবার পর আর বাইরে না বসে ঘরে গিয়ে আমার স্যুটকেসটা গোছাতে লাগলাম। কাল সন্ধ্যার ট্রেনে ভরতপুর ছাড়ব। মাঝরাত্রিরে শওড়াই মাধবপুরে চেঞ্জ, ভোর 5টায় জয়পুর পৌঁছানো। অন্তত এটাই ছিল আমার প্ল্যান, কিন্তু সে প্ল্যান ভেস্তে গেল। মেজদাকে টেলিগ্রাম করে জানিয়ে দিতে হলো যে অনিবার্য কারণে যাওয়া একদিন পিছিয়ে যাচ্ছে। কেন এমনটা হলো সেটা এখন বলতে চলেছি। ঘটনাগুলো যথাসম্ভব স্পষ্ট ও অবিকলভাবে বলতে চেষ্টা করব। এই ঘটনা যে সকলে বিশ্বাস করবে না সেটা জানি। প্রমাণ যাতে হতে পারত সেই জিনিসটা
ইমলি বাবার কুটিরের 50 হাত উত্তরে হয়তো এখনো মাটিতে পড়ে আছে। সেটার কথা ভাবলেও আমার গা শিউরে উঠছে। কাজেই সেটা যে প্রমাণ হিসাবে হাতে করে তুলে নিয়ে আসতে পারিনি তাতে আর আশ্চর্য কি। যাকগে, এখন ঘটনায় আসা যাক। সুটকেস গুছিয়ে লণ্ঠনটা কমিয়ে ড্রেসিং টেবিলের আড়ালে রেখে রাতের পোশাক পরে বিছানায় শুতে যাব। এমন সময় পূব দিকে দরজাটা টোকা পড়ল। এই দরজার পেছনেই ধুরঝুরিবাবুর ঘর। দরজা খুলতেই ভদ্রলোক চাপা গলায় বললেন, আপনার কাছে ফিটশিট জাতীয় কিছু আছে, কিংবা মশা তাড়ানোর অন্য কোনো ওষুধ? আমি বললাম, মশা এলো কোত্থেকে? আপনার ঘরের দরজা জানলায় জাল দেওয়া নেই? তা আছে, তবে তাও কি যেন কামড়াচ্ছে। সেটা টের পাচ্ছেন না আপনি? হাতে পায়ে মুখে দাগ হয়ে যাচ্ছে। দরজার মুখটায় অন্ধকার, তাই ভদ্রলোকের চেহারাটা ভালো করে দেখতে পারছিলাম না। বললাম, আসুন ভেতরে, দেখি কি দাগ হলো। ধুরঝুরিবাবু ঘরের ভেতর এলেন। লণ্ঠনটা সামনে তুলে ধরতেই দাগগুলো দেখতে পেলাম। রুহিতন মার্কা কালশিটের মতন দাগ। এই জিনিস আগে কখনো দেখিনি, আর দেখে মোটেই ভালো লাগলো না। বললাম, বিদঘুটে ব্যারাম বাঁধিয়েছেন, অ্যালার্জি থেকে হতে পারে। কাল সকালে উঠেই ডাক্তারের খোঁজ করতে হবে। আপনি বরং ঘুমানোর চেষ্টা করুন, ও নিয়ে আর চিন্তা করবেন না। আর এটা পোকার ব্যাপার নয়, অন্য কিছু। যন্ত্রণা হচ্ছে কি? উফ, তাও ভালো, যান শুয়ে পড়ুন। ভদ্রলোক চলে গেলেন, আর আমিও বিছানায় উঠে কম্বলের তলায় ঢুকে পড়লাম। রাত্রে ঘুমোবার আগে বিছানায় শুয়ে বই পড়ার অভ্যেস। এখানে লণ্ঠনের আলোয় সেটা আর সম্ভব হয়ে উঠছে না। আর সত্যি কথা বলতে কি, সেটার প্রয়োজনও নেই। সারাদিনের ক্লান্তির পর বালিশে মাথা দেবার 10 মিনিটের মধ্যেই ঘুম এসে যায়। কিন্তু আজ আর সেটা হলো না। একটা গাড়ির শব্দে তন্দ্রা ভেঙে গেল। সাহেবের গলা শুনতে পাচ্ছি। একটা অচেনা কুকুরের ডাক। টুরিস্ট এসেছে রেস্ট হাউসে। কুকুরটা ধমক খেয়ে চেঁচানো থামালো। সাহেবরাও বোধহয় ঘরে ঢুকে পড়েছে। আবার সব নিস্তব্ধ, কেবলই বাইরের ঝিঝির ডাক। না, শুধু ঝিঝি না, তাছাড়াও আরেকটা শব্দ পাচ্ছি। আমার পূব দিকের প্রতিবেশী এখনো সজাগ। শুধু সজাগ নয়, সচল। তার পায়ের শব্দ পাচ্ছি। অথচ দরজার তলার ফাঁক দিয়ে কিছুক্ষণ আগেই দেখেছি লণ্ঠনটা হয় নিভিয়ে দেওয়া হলো, না হয় পাশের বাথরুমে রেখে আসা হলো। অন্ধকার ঘরে ভদ্রলোক পায়চারি করছেন কেন? এই প্রথমবার আমার সন্দেহ হলো যে ভদ্রলোকের মাথায় হয়তো ছিটেরও একটু বেশি কিছু আছে। তার সঙ্গে আলাপ মাত্র 2 দিনের। তিনি নিজেও যা বলেছেন তার বাইরে তার সম্বন্ধে আমি কিছুই জানি না। কিন্তু সত্যি বলতে কি, মাত্র কয়েক ঘন্টা আগে পর্যন্ত যাকে পাগলামো বলে তার কিন্তু কোনো লক্ষণই আমি ধুরঝুরিবাবুর মধ্যে দেখতে পাইনি। দিক আর বায়ানের কেল্লা দেখতে দেখতে তিনি যে ধরনের কথাবার্তা বলছিলেন তাতে মনে হয় ইতিহাসটা তার বেশ ভালোভাবেই পড়া আছে। শুধু তাই নয়, আর্ট সম্বন্ধেও তার যথেষ্ট জ্ঞান আছে।
সেটার প্রমাণও তিনি তার কথাবার্তায় দিয়েছেন। রাজস্থানের স্থাপত্যে হিন্দু ও মুসলমান কারিগরদের কাজের কথা তিনি রীতিমতো উৎসাহের সঙ্গে বলছিলেন। না, ভদ্রলোকের শরীরটা তো বোধহয় খারাপ হয়েছে। কাল একজন ডাক্তারের খোঁজ করা অবশ্য কর্তব্য। আমার ঘড়ির কাঁটা রেডিয়াম ডায়ালে তখন বলছে 11:45। পূবের দরজায় আবার টোকা পড়ল। এবার বিছানা থেকে না উঠে এক হাঁক দিলাম। কি ব্যাপার দুর্যোধনবাবু? কি বলছেন? বুঝলাম ভদ্রলোকের কথা আটকে গেছে। এ তো আচ্ছা ফ্যাসাদে পড়া গেল দেখছি। আবার বললাম, কি বলছেন ঠিক করে বলুন, শুনুন একটু। অগত্যা উঠলাম। দরজাটা খুলতে ভদ্রলোক এমন একটা ছেলে মানুষের মতন প্রশ্ন করলেন যে আমার বেশ বিরক্তই লাগলো। আচ্ছা, সাপ কি দন্তেশ্ব? আমি আমার বিরক্ত লুকোবার কোনো চেষ্টাই করলাম না। আপনি এইটা জানবার জন্য এত রাতে দরজা ধাক্কালেন? দন্তেশ্ব? আগে হ্যাঁ। সাপ মানে যখন সর্প, স্নেক, তখন দন্তেশ্ব। আর তালিবস্ব? সেটা অন্য সাপ। তার মানে অভিশাপ? হ্যাঁ, অভিশাপ। থ্যাংক ইউ। শুয়ে পড়ুন। ভদ্রলোকের অবস্থা দেখে আমার একটু একটু মায়া হচ্ছিল। বললাম, আপনাকে বরং একটা ঘুমের ওষুধ দিই। ও জিনিসটা আমার কাছে আছে, খাবেন? না, শীতকালে এমনিতেই ঘুমোই, শুধু সন্ধ্যায় সূর্যাস্ত সময়। ভদ্রলোককে বাধা দিয়ে বললাম, আপনার জিভে কি কিছু হয়েছে নাকি? কথা আটকে যাচ্ছে কেন? আপনার টর্চটা একবার দিন তো। ভদ্রলোকের পেছনে পেছনে আমিও ওর ঘরে ঢুকলাম। টর্চটা ড্রেসিং টেবিলের ওপর রাখা ছিল। সেটা জেলে ভদ্রলোকের মুখের সামনে ধরতেই তিনি হাঁ করে জিভটা বার করে দিলেন। জিভে কিছু একটা যে হয়েছে সে বিষয়ে সন্দেহ নেই। একটা সরু লাল দাগ ডগা থেকে শুরু করে জিভের মাঝখান পর্যন্ত চলে গেছে। এটাতে কোনো যন্ত্রণা নেই বলছেন? কই না তো। কি যে ব্যারাম বাঁধিয়ে বসেছেন ভদ্রলোক, সেটা আমার বোঝবার সাধ্য নেই। এবারে ভদ্রলোকের খাটের নিচের দিকে চোখ গেল। বিছানার পরিপাটি ভাব দেখে বুঝলাম তিনি এখনো পর্যন্ত খাটে ওঠেননি। বেশ কড়া সুরে বললাম, আপনাকে শুতে দেখে তারপর আমি নিজে ঘরে যাব। আর জোরহাত করে অনুরোধ করছি, আর দরজা ধাক্কাবেন না। কাল টেনে ঘুম হবে না জানি, তাই আজকের রাতটা ঘুমিয়ে নিতে চাই। ভদ্রলোক কিন্তু খাটের দিকে যাবার কোনো আগ্রহই দেখালেন না। লণ্ঠনটা বাথরুমে রাখা হয়েছে, তাই ঘরে প্রায় আলো নেই বললেই চলে। বাইরে পূর্ণিমার চাঁদ উত্তরে জানলা দিয়ে ঘরের মেঝেতে জ্যোৎস্না এসে পড়েছে। তারই প্রতিফলিত আলোয় ধুরজুটি বাবুকে দেখতে পাচ্ছি। স্লিপিং স্যুট পরে দাঁড়িয়ে আছেন, আর মাঝে মাঝে ঠোঁট ফাঁক করে শীষ দেওয়ার মতন শব্দ করছেন। আমি আসবার সময় কম্বলটা গায়ে জড়িয়ে এসেছি, অথচ ধুরজুটিবাবু দিব্যি গরম টরম কিচ্ছু না পড়েও দাঁড়িয়ে আছেন। ভদ্রলোক শেষটায় যদি সত্যিই একটা গোলমেলে ব্যারাম বাঁধিয়ে বসেন,
তাহলে তো তাকে ফেলে আমার পক্ষে যাওয়াটা মুশকিল হবে। বিদেশে বিভুয়ে একজন বাঙালি বিপদে পড়লে আরেকজন তার জন্য কিছু না করে সরে পড়বে, এ তো হতে পারে না। আরেকবার তাকে বিছানায় শুতে বলেও যখন কোনো ফল হলো না, তখন বুঝলাম ওর হাতটা ধরে টেনে নিয়ে জোর করেই শুইয়ে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। তিনি যদি অবাধ্য শিশু হতে চান, আমাকে তার গুরুজনের ভূমিকা নিতেই হবে। কিন্তু তার হাতটা ধরা মাত্রই আমার শরীরে এমন একটা প্রতিক্রিয়া হলো যে আমি চমকে 3 হাত পিছিয়ে গেলাম। ধূর্যটি বাবুর শরীর বরফের মতন ঠান্ডা। জ্যান্ত মানুষের শরীর এত ঠান্ডা হতে পারে, এ আমি কল্পনাই করতে পারিনি। আমার অবস্থা দেখেই বোধ হয় ধূর্যটিকা বাবুর ঠোঁটের কোণে একটি হাসির ভাব ফুটে উঠল। তার কটা চোখ দিয়ে তিনি এখন আমার দিকে চেয়ে মিচকি মিচকি হাসছেন। আমি ধরা গলায় বললাম, আপনার কি হয়েছে বলুন তো? ধূর্যটি বাবু আমার দিক থেকে চোখ সরালেন না, একদৃষ্টে চেয়ে আছেন প্রায় মিনিট খানেক ধরে। অবাক হয়ে দেখলাম একটিবারও তার চোখের পাতা পড়ল না। এরই মধ্যে তার জিভটা বার কয়েক ঠোঁটের ফাঁক দিয়ে বেরোলো। তারপর তিনি ফিসফিস গলায় বললেন, বাবা ডাকছেন, বালকিষাণ, বালকিষাণ, বাবা ডাকছেন। তারপর ভদ্রলোকের হাঁটু ভাঁজ হয়ে গেল। তিনি প্রথমে হাঁটু গেড়ে বসলেন, তারপর শরীরটাকে সামনে এগিয়ে দিয়ে মাটিতে উপুর হয়ে শুয়ে কনুইয়ের উপর ভর করে নিজেকে হেঁচড়ে টেনে নিয়ে খাটের তলার অন্ধকারে চলে গেলেন। আমি বেশ বুঝতে পারছিলাম যে আমার সমস্ত শরীর ঘামে ভিজে গেছে, হাত পা ঠক ঠক করে কাঁপছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। ভদ্রলোক সম্বন্ধে দুশ্চিন্তা কেটে গিয়ে যেটা অনুভব করছি সেটা অবিশ্বাস আর আতঙ্ক মেশানো একটা অদ্ভুত ভয়াবহ ভাব। নিজের ঘরে ফিরে এলাম। দরজাটা বন্ধ করে খিল লাগিয়ে আপাদমস্তক কম্বল মুড়ি দিয়ে কিছুক্ষণ শুয়ে থাকার পর কাঁপুনিটা কমলো। চিন্তাটা একটু পরিষ্কার হলো, ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং চোখের সামনে যা ঘটতে দেখেছি তা থেকে কি সিদ্ধান্তে পৌঁছানো যায় সেটা আরও একবার ভেবে দেখলাম। আজ বিকেলে আমার সামনে ধূর্যটি বাবু ইমলি বাবার পোষা কেউটোকে পাথরের ঘায়ে মেরে ফেললেন। তারপরেই ইমলি বাবা ধূর্যটি বাবুর দিকে আঙুল দেখিয়ে বললেন, একটা বালকিষণ গেছে, তার জায়গায় আরেকটা বালকিষণ আসবে। সেই দ্বিতীয় বালকিষণ কি সাপ না মানুষ, নাকি সাপ হয়ে যাওয়া মানুষ? ধূর্যটি বাবুর সর্বাঙ্গে চাকা চাকা দাগগুলো কি? জিভের দাগটা কি? সেটা কি দুভাগে ভাগ হয়ে যাওয়ার আগের অবস্থা? তার শরীর এত ঠান্ডা কেন? তিনি খাটে না শুয়ে খাটের তলায় ঢুকলেন কেন? হঠাৎ বিদ্যুতের ঝলকের মতন একটা জিনিস মনে পড়ে গেল, খগম। ধূর্যটি বাবু জিজ্ঞাসা করছিলেন খগমের কথা। নামটা চেনা চেনা লাগছিল, কিন্তু বুঝতে পারিনি। এখন মনে পড়ে গেছে। ছেলেবেলায় পড়া মহাভারতের একটা গল্প। খগম নামে একটা তপস্বী ছিলেন। তার শাপে তার বন্ধু সহস্রপাদ মুনি ঢেড়া সাপ হয়ে যান। খগম, সাপ, সাপ, সব মিলে যাচ্ছে। তবে তিনি ছিলেন ঢেড়া, আর ইনি কি?
আমার দরজায় আবার কে যেন ধাক্কা দিচ্ছে। উপর দিকে নয়, তলার দিকে, চৌকাঠের ঠিক ওপরে। একবার, দুবার, তিনবার। আমি বিছানা থেকে নড়লাম না। দরজা আমি খুলব না, আর না। আওয়াজ বন্ধ হলো। আমি দম বন্ধ করে কান পেতে আছি। এবার কানে এলো শীষের শব্দ। দরজার কাছ থেকে ক্রমে সেটা দূরে সরে গেল। এবার আমার নিজের হৃৎস্পন্দন ছাড়া আর কোনো শব্দ নেই। ওটা কি? একটা চিঁচি শব্দ, একটা তীক্ষ্ণ মিহি আর্তনাদ। ইঁদুর নাকি? এখানে ইঁদুর আছে? প্রথম রাত্রেই দেখেছি আমার ঘরে। পরদিন লক্ষ্মণকে বলাতে সে রান্নাঘর থেকে একটা ইঁদুর ধরা কলে জ্যান্ত ইঁদুর দেখিয়ে নিয়ে গেল। বলল, চুহা তো আছেই, ছুচুন্দরও আছে। আর্তনাদ ক্রমে মিলিয়ে এসে আবার নিস্তব্ধতা। 10 মিনিট গেল। ঘড়ির কাঁটা দেখলাম 1:45। ঘুম যে কোথাও উদয় হয়েছে জানি না। জানলা দিয়ে বাইরের গাছপালা দেখা যাচ্ছে। চাঁদ বোধ হয় ঠিক মাথার উপরে। একটা দরজা খোলার শব্দ। পাশের ঘরের ধূর্জুড়িবাবুর বারান্দায় যাবার দরজাটা খুলছেন। আমার ঘরের যেদিকে জানলা, বারান্দায় যাবার দরজাও সেই দিকে। ধূর্জুড়িবাবুর ঘরেও তাই। বারান্দা থেকে নেমে 20 হাত গেলেই গাছপালা শুরু হয়। ধূর্জুড়িবাবু বারান্দায় বেরিয়েছেন। কোথায় যাচ্ছেন তিনি? কি মতলব তার? আমি একদৃষ্টে জানালার দিকে চেয়ে রইলাম। শীষের শব্দ পাচ্ছি, সেটা ক্রমশ বাড়ছে। এবার সেটা ঠিক আমার জানলার বাইরে। জানলাটা ভাগ্যিস জালে ঢাকা, নইলে একটা কি যেন জিনিস জানলার তলার দিক থেকে ওপরে উঠছে। খানিকটা উঠেই থেমে গেল। একটা মাথা, লণ্ঠনের আবছা আলোয় দুটো জলজল কটা চোখ, নিষ্পলক দৃষ্টিতে চোখ দুটো আমার দিকেই চেয়ে আছে। প্রায় মিনিট খানিক এইভাবে থাকার পর একটা কুকুরের ডাক শোনা মাত্র মাথাটা বাঁ দিকে ঘুরে পরক্ষণেই আবার নিচের দিকে নেমে অদৃশ্য হয়ে গেল। কুকুরটা ডাকছে, পরিত্রাহী চিৎকার। এবার একটা ঘুম জড়ানো সাহেবী গলায় ধমকের আওয়াজ পেলাম। একটা কাতর গোংরানির সঙ্গে কুকুরের ডাকটাও থমে গেল। তারপর আর কোনো শব্দ নেই। আমি মিনিট 10 ইন্দ্রিয়গুলোকে সজাগ রেখেই শুয়ে রইলাম। কানের মধ্যে আজই রাত্রে শোনা একটা ছড়া বারবার ফিরে ফিরে আসছে। সাপের ভাষায় সাপের শিস, ফিস ফিস, ফিস ফিস। সাপের ভাষায় ক্রমেই সেই ছড়াটা আরো মিলিয়ে এলো। ফিস ফিস, ফিস ফিস। বুঝতে পারলাম একটা ঝিমঝিমে অবসন্ন ভাব আমাকে ঘুমানোর দিকেই টেনে নিয়ে যাচ্ছে। ঘুমটা ভাঙলো সাহেবদের চেঁচামেচিতেই। ঘড়িতে দেখি 6:10। কিছু একটা গন্ডগোল বেঁধেছে। তাড়াতাড়ি উঠে গায়ে একটা গরম কাপড় চাপিয়ে বাইরে এসে শ্বেতাঙ্গ আগন্তুকদের সাক্ষাৎ পেলাম। 2 যুবক আমেরিকান, ডাকনাম ব্রুস আর মাইকেল। তাদের পোষা কুকুরটা কাল রাত্রে মারা গেছে। কুকুরটাকে নিজের ঘরে নিয়ে শুয়েছিল, তবে ঘরের দরজা বন্ধ করেনি। ওরা সন্দেহ করছে রাত্রে বিছে বা সাপ জাতীয় কিছু বিষাক্ত
এসে কামড়ানোর ফলে এই দশা। মাইকেলের ধারণা কাঁকড়া বিছে, কারণ শীতকালে সাপ বেরোয় না, সেটা সকলেই জানে। আমি আর কুকুরের ওপরে সময় নষ্ট না করে বারান্দার উল্টো দিকে ধুরঝুটি বাবুর ঘরের সামনে গিয়ে হাজির হলাম। দরজা খোলা রয়েছে, ঘরের মালিক ঘরে নেই। লক্ষ্মণ রোজ ভোর 5:30টায় উঠে উনুন ধরিয়ে চায়ের জল গরম করে। তাকে জিজ্ঞেস করাতে সে বলল ধুরঝুটি বাবুকে দেখেনি। নানা রকম আশঙ্কা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। যে করে হোক ভদ্রলোককে খুঁজে বার করতেই হবে। পায়ে হেঁটে আর কত দূর যাবেন তিনি? কিন্তু চার পাশের জঙ্গলে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাওয়া গেল না। 10:30টায় জিপ এলো। আমি ড্রাইভারকে বললাম পোস্ট অফিস যাব, জয়পুরে টেলিগ্রাম করতে হবে। ধুরঝুটি বাবুর রহস্য সমাধান না করে ভরতপুর ছাড়া যাবে না। মেজদাকে টেলিগ্রাম করে ট্রেনের টিকিট পিছিয়ে রেস্ট হাউসে ফিরে এসে শুনলাম তখনও পর্যন্ত ধুরঝুটি বাবুর কোনো খবর পাওয়া যায়নি। আমেরিকান দুটি তাদের মরা কুকুরকে কবর দিয়ে এর মধ্যেই তল্পিতল্পা গুটিয়ে উধাও। সারা দুপুর রেস্ট হাউসের আশেপাশে ঘোরাঘুরি করলাম। জিপটা আমার আদেশ মতোই আবার বিকেলে এসে হাজির হলো। একটা মতলব ছিল মাথায়, মন বলছিল সেটাই হয়তো ফল হবে। ড্রাইভারকে বললাম এমনি বাবার কাছে চলো। কাল যেমন সময় এসেছিলাম আজও প্রায় একই সময় গিয়ে পৌঁছালাম বাবার কুটিরে। বাবা কালকের মতোই ধুনি জ্বালিয়ে বসে আছেন। শিষ্য আজ আর দুটি বেড়েছে, তার মধ্যে একজন মাঝবয়সী, অন্যটি ছোকরা। বাবা আমাকে দেখেই ঘাড় বেঁকিয়ে নমস্কার জানালেন। কালকের সেই ভস্ম করা চাহনির সঙ্গে আজকের চাহনির কোনো মিল নেই। আমি আর সময় নষ্ট না করে বাবাকে সরাসরি জিজ্ঞাসা করলাম আমার সঙ্গে কাল যে ভদ্রলোকটি এসেছিলেন তার কোনো খবর তিনি দিতে পারেন কিনা। বাবার মুখ প্রসন্ন হাসিতে ভরে গেল। বললেন খবর আছে বই কি, তোমার দোস্ত আমার আশা পূর্ণ করেছে। সে আমার বালকিশনকে আবার ফিরিয়ে এনেছে। এই প্রথম চোখে পড়ল বাবার ডান পাশে রাখা রয়েছে একটা পাথরের বাটি। সে বাটিতে যে সাদা তরল পদার্থ রয়েছে সেটা দুধ ছাড়া আর কিছু নয়। কিন্তু সাপ আর দুধের বাটি দেখতে তো আমি এতদূর আসেনি। আমি এসেছি ধুরঝুটি প্রসাদ বসুর খোঁজে। লোকটা তো আর হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। তার অস্তিত্বের একটা চিহ্ন যদি দেখতে পেতাম তবু খানিকটা নিশ্চিন্ত হওয়া যেত। ইমলি বাবা মানুষের মনের কথা বুঝে ফেলতে পারেন এটা আগেই দেখেছি। গাজার কলকেতে বড় রকম একটা টান দিয়ে সেটা পাশের পৌরচেলার হাতে চালান করে দিয়ে বললেন তোমার বন্ধুকে তো তুমি আর আগের মতন ফিরে পাবে না, তবে তার স্মৃতিচিহ্ন সে রেখে গেছে। সেটা তুমি বালকিশনের ডেরায় 50 পা দক্ষিণে পাবে। সাবধানে যেও, অনেক কাটা গাছ পড়বে পথে। বাবার কথা মতন গেলাম বালকিশনের গর্তের কাছে। সে গর্তে এখন সাপ আছে কি না সেটা জানার আমার বিন্দুমাত্র কৌতূহল নেই। আকাশে ডুবুডুবু সূর্যের দিকে চেয়ে হিসেব করে দক্ষিণ দিক ধরে এগিয়ে গেলাম। ঘাস, কাটা ঝোপ, পাথরের টুকরো আর চোরা কাটার ভেতর দিয়ে গুনে গুনে 50 পা এগিয়ে গিয়ে একটা অর্জুন গাছের গুড়ির ধারে যে জিনিসটা পড়ে থাকতে দেখলাম
সেরকম জিনিস এই কয়েক মিনিট আগেও ইমলি বাবার কুটিরের দড়ি থেকে ঝুলতে দেখে এসেছি। সেটা একটা খোলস। সারা খোলসের উপর রুইতনের মার্কা নকশা। সাপের খোলস কি? না, তা নয়। সাপের শরীর কি এত চওড়া হয়? আর তার দুপাশ দিয়ে কি দুটো হাত? আর তলা দিয়ে কি এক জোড়া পা বেরোনো? আসলে এটা একটা মানুষের খোলস। সেই মানুষটা এখন আর মানুষ নেই। সে এখন ওই গর্তটার মধ্যে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে। সে যাতে কেউটে, তার দাঁতে বিষ। ওই যে তার শীষ শুরু হলো, ওই যে সূর্য ডুবলো, ওই যে ইমলি বাবা ডাকছে, বালকিষাণ, বালকিষাণ, বালকিষাণ।